ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেলজয়ী এক বিশ্বমন্দিত নাম, কিন্তু তার 18 মাসের শাসনের আড়ালে কি লুকিয়েছিল কোনো ভয়ঙ্কর গোপন চুক্তি? কেন ক্ষমতা ছাড়ার পর প্রশাসনের ভেতর থেকেই উঠে আসছে ডিপ স্টেট বা ছায়া সরকারের বিস্ফোরক তথ্য? আজ আমরা উন্মোচন করব সেই পর্দার আড়ালের সত্য যা আপনাকে ভাবাবে আমরা কি কোনো সরকার দেখেছিলাম নাকি একটি সাজানো পুতুল নাচ। ডক্টর ইউনুসকে যখন বাটপার ইউনুস বলা হয় তখন অনেকেরই অন্তর জ্বালা ধরে, দাহ সৃষ্টি হয়। গ্রামীণ কল্যাণ ট্রাস্টের বিরুদ্ধে প্রায় 1043 কোটি টাকার কর ফাঁকির অভিযোগ রয়েছে, যা নিয়ে মামলা এখনো চলমান। সকলেই অবৈধ ইউনুস সরকারকে চিঠি দিয়ে জানিয়েছিল বাংলাদেশের সবচেয়ে পুরাতন এবং বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগের বিরুদ্ধে দেওয়া অবৈধ নিষেধাজ্ঞা তুলে নিতে। ইউনুস সরকার সেসবের তোয়াক্কা না করে একটি সাজানো নির্বাচনে ক্ষমতা তুলে দিয়ে গেছে তারেক রহমানের হাতে। এবার সেসব চিঠির দায় এবং দায়িত্ব এসে পড়েছে তারেক রহমান সরকারের হাতে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে তারেক রহমানও হয়তো ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো এসব চাপ অগ্রাহ্য করার চেষ্টা করছেন, কিন্তু শেষ পর্যন্ত পারবেন তো? এনসিপির টোকাইদের জন্য ফাঁসির রশি রেডি হয়ে আছে, তারা সকলে অবগত আছে, শুধু ঝুলানো বাকি। আওয়ামী লীগ ফিরলে মাত্র এ সকল টোকাই এনসিপি নেতাদের সকলকে ফাঁসির দড়িতে আওয়ামী লীগ ঝুলিয়ে দিবে। এই ব্যাপারটাও বিএনপি ভালো করে জানে। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। রাজনীতির মঞ্চে যখন বাতি নিভে যায় ঠিক তখনই শুরু হয় আসল খেলা। আপনি কি জানেন যে মুখগুলো একসময় জাতির ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছিল তাদের নেপথ্যে কাজ করছিল এক অদৃশ্য আঙুলের ইশারা? ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেলজয়ী এক বিশ্বমন্দিত নাম, কিন্তু তার 18 মাসের শাসনের আড়ালে কি লুকিয়েছিল কোনো ভয়ঙ্কর গোপন চুক্তি? কেন ক্ষমতা ছাড়ার পর প্রশাসনের ভেতর থেকেই উঠে আসছে ডিপ স্টেট বা ছায়া সরকারের বিস্ফোরক তথ্য? আজ আমরা উন্মোচন করব সেই পর্দার আড়ালের সত্য যা আপনাকে ভাবাবে আমরা কি কোনো সরকার দেখেছিলাম নাকি একটি সাজানো পুতুল নাচ। ইতিহাসের এক অদ্ভুত নিয়ম আছে, ক্ষমতা যখন মধ্য গগনে থাকে তখন স্তুতি আর জয়ধ্বনিতে চারপাশ মুখরিত থাকে, কিন্তু বিদায়ের ঘণ্টা বাজার সাথে সাথে সেই সুর পাল্টে যায়। ভয়ের দেয়াল ধসে পড়লে মানুষের মুখের তালা খুলে যায়। ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রেও এর ব্যতিক্রম ঘটেনি, বরং এই বিদায় ছিল প্রথাগত রাজনৈতিক বিদায়ের চেয়েও অনেক বেশি রহস্যময় এবং বিতর্কিত। ইতিহাসের সাদা পাতায় ডক্টর ইউনুস একজন সংস্কারক হিসেবে জায়গা করে নেবেন নাকি অদৃশ্য শক্তির শিখণ্ডী হিসেবে, সেই ফয়সালা করার সময় এখন এসে গেছে। 1.5 বছরের এক শাসনকাল, আপাত দৃষ্টিতে মনে হতে পারে এটি একটি স্বল্পস্থায়ী ব্যবস্থা, কিন্তু এই সময়েই বাংলাদেশ প্রত্যক্ষ করেছে এক নজিরবিহীন নৈতিক ধস। যে সরকার এসেছিল রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি নিয়ে, সেই সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধেই যখন দুর্নীতির তিলক লেগে যায় তখন সাধারণ মানুষের দীর্ঘশ্বাস বাতাসে ভারী হয়ে ওঠে। প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছিল স্বজনপ্রীতি আর ক্ষমতার অপব্যবহারের মহোৎসব। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় যাকে আমরা মোরাল লেজিটিমেসি বা নৈতিক বৈধতা বলি, ডক্টর ইউনুসের সরকার সেই ভিতটি হারিয়ে ফেলেছিল অনেক আগেই। ক্ষমতার মোহ যখন সেবার চেয়ে বড় হয়ে দাঁড়ায় তখন শাসনের কাঠামোতে ঘুণ ধরতে শুরু করে। সংসদ নেই, জবাবদিহিতা নেই, এমতাবস্থায় দেশ চলেছে অধ্যাদেশের মাধ্যমে। কিন্তু প্রশ্ন হলো, সংখ্যার এই পাহাড় কেন? মাত্র কয়েক মাসে 133টি অধ্যাদেশ জারি করা কি সত্যিই জনস্বার্থে ছিল, নাকি এর আড়ালে লুকানো ছিল ক্ষমতার দীর্ঘমেয়াদী বলয় তৈরির নীল নকশা? আইন বিশেষজ্ঞরা কপালে ভাঁজ ফেলে বলছেন এর মধ্যে অনেক সিদ্ধান্তই ছিল অপ্রয়োজনীয় এবং অযাচিত। আইন তৈরি হয়েছে ঠিকই, কিন্তু সেই আইনের চাকা সাধারণ মানুষের অধিকার রক্ষা না করে বরং ক্ষমতার নতুন কেন্দ্রবিন্দু তৈরি করতে ব্যবহৃত হয়েছে। রাজনীতির ময়দানে আস্থার সংকট মানে হলো বাঁধের ছোট একটি ফাটল, বাইরে থেকে দৃশ্যমান না হলেও ভেতর থেকে তা পুরো রাষ্ট্র ব্যবস্থাকে নড়বড়ে করে দিয়েছিল। বিদায়ের ঠিক আগ মুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা রহস্যময় সমঝোতা এই সরকারের নিরপেক্ষতাকে বড় সড় প্রশ্নের মুখে ঠেলে দেয়। যারা একসময় এই সরকারের অন্ধ সমর্থক ছিলেন সেই সব থিঙ্ক ট্যাঙ্কগুলো শেষ সময়ে এসে সুর পাল্টে ফেলে। বাতাসে তখন অন্য কোনো ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছিল। দেশের স্বার্থের চেয়ে ভূ রাজনৈতিক কোনো এজেন্ডা কি প্রাধান্য পাচ্ছিল? ডক্টর ইউনুসের মতো একজন বিশ্বখ্যাত ব্যক্তিত্ব কি শেষ পর্যন্ত আন্তর্জাতিক রাজনীতির দাবার ঘুঁটি হয়ে পড়েছিলেন? পর্দার আড়ালের এই অবিশ্বাস্য অধ্যাদেশ এবং ডিপ স্টেটের অজানা রহস্য আরও বিস্তারিত জানতে এখনই আমাদের চ্যানেল নিউজ বিডি লাইভ সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে আমাদের সাথেই থাকুন। এক শান্ত পুকুরে বিশাল পাথর ছুঁড়ে মারলেন সাবেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। স্বাধীনতা দিবসের এক অনুষ্ঠানে তিনি যা বললেন তা
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি ভূমিকম্পের মতো। তিনি দাবি করেন সরকারের একদম শুরুতেই এক অত্যন্ত শক্তিশালী ডিপ স্টেট বা ছায়া শক্তি তাদের প্রস্তাব দিয়েছিল দীর্ঘকাল ক্ষমতায় থাকার। শর্ত ছিল একটাই, নির্বাচনকে এমনভাবে সাজাতে হবে যাতে একটি নির্দিষ্ট গোষ্ঠী সবসময় সুবিধাজনক অবস্থানে থাকে। এই বক্তব্য রাজনীতির মঞ্চ থেকে পর্দা পুরোপুরি সরিয়ে দেয়। আসিফ মাহমুদ হয়তো নির্দিষ্ট কোনো নাম বলেননি, কিন্তু তার সেই ইঙ্গিত ছিল বজ্রপাতের চেয়েও প্রখর। যখন সরকারের ভেতরের মানুষ নিজেই স্বীকার করেন যে অদৃশ্য কোনো শক্তি সুতো টানছিল, তখন তাকে আর নিছক গুজব বলে উড়িয়ে দেওয়ার সুযোগ থাকে না। ডিপ স্টেট শব্দটি শুনতে যতটা গালভরা, এর কার্যকারিতা ততটাই ভয়ঙ্কর। এটি এমন এক অদৃশ্য প্রশাসনিক ও সামরিক কাঠামো যা নির্বাচিত সরকারের ঊর্ধ্বে গিয়ে রাষ্ট্র পরিচালনা করে। তুরস্ক থেকে উদ্ভূত এই ধারণা এখন বিশ্ব রাজনীতির অবিচ্ছেদ্য অংশ। ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় ক্ষমতায় এসে যে ডিপ স্টেট ভাঙার ঘোষণা দিয়েছিলেন, বাংলাদেশে সেই একই ছায়া শক্তির উত্থান কি ডক্টর ইউনূসের সময় ঘটেছিল? বিদেশি সংস্থা, বিশেষ করে পশ্চিমা শক্তির যে অতিরিক্ত প্রভাব এই 10-15 মাসে দেখা গেছে, তা কি আমাদের সার্বভৌমত্বের জন্য কোনো অশনি সংকেত ছিল? রাজনীতিতে একটি প্রবাদ আছে, পাওয়ার অ্যাভর্স আ ভ্যাকিউম, বা ক্ষমতা শূন্য স্থান পছন্দ করে না। প্রথম 10 মাস নির্বাচন নিয়ে সরকারের যে রহস্যময় অনীহা ছিল তা আজ স্পষ্ট। সংস্কারের দোহাই দিয়ে উপদেষ্টারা যেভাবে ক্ষমতা আঁকড়ে ধরার ইঙ্গিত দিচ্ছিলেন, তা ছিল জনগণের আকাঙ্ক্ষার সম্পূর্ণ পরিপন্থী। খোদ প্রধান উপদেষ্টার কণ্ঠস্বর থেকেও যখন দীর্ঘমেয়াদী শাসনের সুর বের হচ্ছিল, তখন মানুষ বুঝতে শুরু করে যে এটি আর অন্তর্বর্তীকালীন সরকার নয়, বরং অন্য কিছু হবার পথে হাঁটছে। কিন্তু জনগণ যখন রাস্তায় নামল, যখন মুদ্রাস্ফীতি আর নিত্যপণ্যের দাম মানুষের সহ্যের সীমা ছাড়িয়ে গেল, তখনই সরকার পিছু হটতে বাধ্য হয়। মব সন্ত্রাস, চাঁদাবাজি আর অর্থনৈতিক অস্থিরতায় দেশ যখন টালোমাটাল, তখন সরকারের মনোযোগ ছিল কেবল নীতিগত পরীক্ষা নিরীক্ষায়। সাধারণ মানুষের কষ্টের চেয়ে তাদের কাছে বড় হয়ে দাঁড়িয়েছিল আন্তর্জাতিক মুরব্বীদের খুশি রাখা। আসিফ মাহমুদ যখন মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে সেই রহস্যময় প্রস্তাবের কথা বলছিলেন, তখন অনেকের কাছেই মনে হয়েছিল এটি হয়তো আবেগী কোনো বক্তব্য। কিন্তু একজন ইনভেস্টিগেটিভ জার্নালিস্টের চোখে এটি ছিল একটি দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের কনফেশন বা স্বীকারোক্তি। তিনি জানিয়েছিলেন একটি অদৃশ্য শক্তি বা ডিপ স্টেট তাদের আশ্বস্ত করেছিল যে তারা যদি তাদের এজেন্ডা বাস্তবায়ন করে, তবে এই সরকারকে কেউ ক্ষমতা থেকে সরাতে পারবে না। প্রশ্ন ওঠে, এই ডিপ স্টেট আসলে কারা? তারা কি দেশীয় কোনো গোয়েন্দা সংস্থা, নাকি এর শেকড় ছড়িয়ে আছে বিদেশের কোনো প্রভাবশালী গোয়েন্দা দপ্তরে? আসিফ মাহমুদ নাম না বললেও ইঙ্গিত দিয়েছিলেন যে নির্বাচনকে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিয়ে রাষ্ট্রকে একটি বিশেষ ছাঁচে ফেলার চেষ্টা করা হচ্ছিল। ডক্টর ইউনূস কি এই প্রস্তাবের কথা জানতেন? যদি জেনে থাকেন, তবে তিনি কি এর প্রতিবাদ করেছিলেন, নাকি মৌনতা অবলম্বন করে সেই অদৃশ্য শক্তির পথ সুগম করে দিয়েছিলেন? অন্তর্বর্তী সরকারের মূল ম্যান্ডেট ছিল একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া, কিন্তু ক্ষমতা গ্রহণের পর থেকেই দেখা গেল এক অদ্ভুত বিচ্যুতি। সংস্কার আগে না নির্বাচন আগে, এই কৃত্রিম বিতর্ক তৈরি করে সময় ক্ষেপণ করা হচ্ছিল। প্রতিটি সংলাপে, প্রতিটি ভাষণে সংস্কারের কথা এমনভাবে বলা হচ্ছিল যেন এটি একটি অন্তহীন প্রক্রিয়া। অনুসন্ধানে দেখা যায় এই 10 মাসে এমন কিছু আমলাতান্ত্রিক রদবদল করা হয়েছিল যা কোনো অস্থায়ী সরকারের কাজ নয়। বড় বড় পদে নিজেদের অনুগতদের বসানো এবং দীর্ঘমেয়াদী নীতি নির্ধারণী চুক্তি স্বাক্ষর করা ইঙ্গিত দিচ্ছিল যে এই সরকার খুব শীঘ্রই বিদায় নিতে চায়নি। ডক্টর ইউনূস যখন বিশ্বমঞ্চে দাঁড়িয়ে বাংলাদেশের নতুন রূপরেখা দিচ্ছিলেন, দেশের ভেতরে তখন সাধারণ মানুষ টিসিবির ট্রাকের পেছনে লাইনে দাঁড়িয়ে ধুঁকছিল। এই যে বাস্তবতা থেকে বিচ্ছিন্নতা, এটিই কি ছিল সেই ডিপ স্টেটের নির্দেশিত পথ? একটি সরকার তখনই বৈধতা হারায় যখন সে তার নাগরিকদের নিরাপত্তা ও অন্ন নিশ্চিত করতে পারে না। ডক্টর ইউনূসের সময়কালে মুদ্রাস্ফীতি কেবল একটি সংখ্যা ছিল না, এটি ছিল লক্ষ লক্ষ পরিবারের দীর্ঘশ্বাস। বাজারের ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ ছিল না, কিন্তু সিন্ডিকেট ভাঙার নামে তৈরি হয়েছিল নতুন নতুন শক্তির বলয়। সবচেয়ে ভয়াবহ চিত্র ছিল মব সন্ত্রাস। আইনের শাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাস্তার মোড়ে মোড়ে বিচারিক কার্যক্রম চালানো হচ্ছিল। পুলিশ ছিল নির্লিপ্ত আর প্রশাসন ছিল দ্বিধাবিভক্ত। গোয়েন্দা প্রতিবেদনগুলো বলছে এই বিশৃঙ্খলা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। রাষ্ট্রকে অকার্যকর প্রমাণ করে কি কোনো বিশেষ শক্তি তাদের হস্তক্ষেপকে বৈধতা দিতে চেয়েছিল? অস্থিতিশীলতা যখন রাষ্ট্রের স্থায়ী চরিত্রে পরিণত হয়, তখন ফায়দা লোটে সেই অদৃশ্য খেলোয়াড়রাই। আমরা কি আসলেই স্বাধীনভাবে দেশ চালাচ্ছিলাম, নাকি অন্য কোনো দেশের ইশারায় আমাদের ভাগ্য নির্ধারিত হচ্ছিল? ডক্টর ইউনূস এবং পশ্চিমা বিশ্বের সুসম্পর্ক কোনো গোপন বিষয় নয়, কিন্তু প্রশ্ন ওঠে যখন এই সম্পর্ক জাতীয় স্বার্থের ওপর ছড়ি ঘোরাতে শুরু করে। বিদায়ের ঠিক আগে মার্কিন প্রতিনিধিদের সাথে যে দফায় দফায় বৈঠক এবং তড়িঘড়ি করে কিছু চুক্তিতে সই করা হলো, তার ভেতরে কি ছিল? অনেকে মনে করেন বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ বা সেন্ট মার্টিন ইস্যু নিয়ে যে গুঞ্জনগুলো ছিল, তার কোনো একটি সুতো হয়তো এই সরকারের সাথে যুক্ত ছিল। যদিও সরকার এগুলো নাকচ করে দিয়েছে, কিন্তু রাজনৈতিক
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ধোঁয়া যখন আছে আগুন তো অবশ্যই কোথাও লেগেছে। ডক্টর ইউনূসের বিশ্বস্ততা কি বাংলাদেশের জনগণের প্রতি ছিল, নাকি সেই সব আন্তর্জাতিক লবিস্টদের প্রতি যারা তাকে এই আসনে বসাতে সাহায্য করেছিল? এই নাটকের সবচেয়ে আকর্ষণীয় চরিত্র ছিল আমাদের সুশীল সমাজ, যারা প্রথম দিকে এই সরকারকে দেবদূত হিসেবে চিত্রায়িত করেছিল, তারাই হঠাৎ করে কেন সমালোচনায় মুখর হয়ে উঠল? এটি কি তাদের নীতিগত অবস্থান পরিবর্তন, নাকি তারাও বুঝতে পেরেছিল যে বাতাসের দিক পাল্টে গেছে? যখনই কোনো সরকারের পতন ঘণ্টা বাজে তখনই এই সব মৌসুমী তাত্ত্বিকরা নিরাপদ দূরত্ব বজায় রাখতে শুরু করেন। ডক্টর ইউনূসের ক্ষেত্রেও ঠিক সেটাই ঘটেছিল। বাংলার একটি চিরায়ত প্রবাদ আছে, নাচতে না জানিলে উঠান বাঁকা। কিন্তু ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের ক্ষেত্রে প্রশ্নটি উল্টো হয়ে দাঁড়িয়েছে। উঠান কি সত্যি বাঁকা ছিল, নাকি নাচের প্রতিটি তাল অন্য কোথাও থেকে নির্ধারিত হচ্ছিল? মঞ্চে আমরা দেখতাম একজন শান্ত সৌম্য নোবেল জয়ীকে, যিনি সংস্কারের বুলি আওড়াচ্ছেন, কিন্তু উইংসের আড়ালে দাঁড়িয়ে কারা স্ক্রিপ্ট লিখছিল? অনুসন্ধানী তথ্য বলছে সরকারের ভেতরেই এমন একটি কোর গ্রুপ বা কেন্দ্র শক্তি তৈরি হয়েছিল, যাদের সাথে ডক্টর ইউনূসের সরাসরি যোগাযোগের চেয়েও বেশি যোগাযোগ ছিল বিদেশি থিঙ্ক ট্যাঙ্ক এবং দাতা সংস্থাগুলোর। তারা কেবল উপদেষ্টাই ছিলেন না, তারা ছিলেন পলিসি মেকার। সরকারের প্রতিটি গুরুত্বপূর্ণ ফাইলে সই হওয়ার আগে সেই অদৃশ্য শক্তির সবুজ সংকেত লাগত। এটিই কি সেই ডিপ স্টেট যার কথা আসিফ মাহমুদ ইঙ্গিত করেছিলেন? যখন একটি রাষ্ট্র অচল হয়ে পড়ে তখন দায়ভার কি কেবল প্রধানের উপর বর্তায়? ডক্টর ইউনূস কি জানতেন যে তার নামে আসলে অন্য কেউ ফায়দা লুটছে? ইতিহাসে এমন অনেক উদাহরণ আছে যেখানে একজন সৎ মানুষকে সামনে রেখে পেছনে একদল লুটেরা তাদের আখের গুছিয়ে নেয়। কিন্তু ডক্টর ইউনূসের মতো তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন মানুষ কি সত্যি এতই সরল ছিলেন যে তিনি এই চাল বুঝতে পারেননি? নাকি তিনিও চেয়েছিলেন এই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে নিজেকে ইতিহাসের এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে? এনসিপির টোকাইদের জন্য ফাঁসির রশি রেডি হয়ে আছে, তারা সকলে অবগত আছে, শুধু ঝুলানো বাকি। যতদিন বিএনপি সরকার ক্ষমতায় আছে ততদিনই এই সকল টোকাই এনসিপি নেতাদেরকে ফাঁসির দড়িতে ঝুলানো যাবে না। এনসিপি টোকাইরা ভালো করেই জানে, কারণ বিএনপিকে ব্ল্যাকমেল করে সিস্টেমেটিক ভাবে পুলিশ হত্যার বিচার আটকাইয়ে রাখতে পারবে এবং অন্যান্য বিষয় নিয়ে বিএনপিকে ব্ল্যাকমেল করতে পারবে। কিন্তু তারা এও ভালো করে জানে আওয়ামী লীগ ফিরলে মাত্র এ সকল টোকাই এনসিপি নেতাদের সকলকে ফাঁসির দড়িতে আওয়ামী লীগ ঝুলিয়ে দিবে। এই ব্যাপারটাও বিএনপি ভালো করে জানে। সে কারণে বিএনপিকে যেভাবে অন্য বিষয় নিয়ে এ সকল এনসিপি টোকাইরা ব্ল্যাকমেল করতে পারছে, বিএনপিও সিস্টেমে এই বিষয়টা নিয়ে এনসিপিকে ব্ল্যাকমেল করতে পারছে। সে কারণে এই সকল টোকাই এনসিপি নেতারা এবং বিএনপি একে অপরের পরিপূরক। দেখেন না, সংসদের মধ্যে মুক্তিযুদ্ধ বিরোধী যত কথাই বলুক না কেন, এনসিপি এবং জামাত বিএনপি চুপচাপ হয়ে বসে থাকে। মামু ভাইগনারা মাঝে মধ্যে সংসদে যায় মস্কারি করার জন্য। আমরা সকল কিছুই তো এখন মিডিয়ার বদলতে দেখতে পাই, তাই নয় কি? কিন্তু এটা লিখে রাখুন আপনারা, আওয়ামী লীগ ক্ষমতায় আসা লাগবে না। আওয়ামী লীগ যদি রাজনীতিতে আগের রূপে শুধু ফিরতে পারে, এদের ফাঁসিতে ঝুলানো লাগবে না। সাধারণ জনগণ এদেরকে রাস্তায় পেলে ছিঁড়ে ফেলবে, কি এমপি হোক কি এনসিপির নেতা হোক। কারণ বাংলাদেশের সাধারণ জনগণ ভালো করেই জানে এরা যে জনগণের ভোটে এমপি হয়নি। প্রশাসনিকভাবে আগে থেকেই কে কোন আসন জিতবে ঠিক করা ছিল, অটোমেটিক্যালি ভাবে তাদেরকে ওই আসন দিয়ে দেওয়া হয়েছে এবং প্রশাসনে ভোট দিয়ে এদেরকে জিতিয়ে দিয়েছে। হালকা পাতলা বিএনপি সমর্থক এবং জামাতের সমর্থক হয়তো ভোট কেন্দ্রে গিয়েছিল। এটাই রিয়েলিটি, কেউ মানুক আর না মানুক। কারণ এই সকল টোকাই এনসিপি নেতারা 5 আগস্টের পরবর্তী সময় থেকে শুরু করে এখনো অবধি বাংলাদেশে মবের জনক হিসেবে থাকবে। আওয়ামী লীগের সাধারণ নেতা কর্মীদের উপর যে পরিমাণ মব করেছে 17-18 মাস ধরে, এটা বাংলাদেশের ইতিহাস আর কখনো হয়নি যে অন্য মতাদর্শের রাজনৈতিক কর্মীদের সাথে এই ধরনের মব। আওয়ামী লীগের 17 বছরের শাসনামল, 16 বছরের শাসনামলও কিন্তু দমন নিপীড়ন হয়েছে, কিন্তু এত পরিমাণে জামাত শিবিরের উপর এবং বিএনপির কর্মীদের উপর আওয়ামী লীগের নেতা কর্মীরা মব করেনি। যদি মবই করত, 16-17 বছরের কয়েক লক্ষ জামাত শিবির এবং বিএনপি নেতাদেরকে মেরে ফেলতে পারত এবং আওয়ামী লীগ চাইলে এই বিএনপি এবং জামাত শিবির বলতে কোনো রাজনৈতিক দলও থাকতো না। বিএনপিরা খুব আরামেই ব্যবসা বাণিজ্য করেছে, হয়তোবা শীর্ষ পর্যায়ের কিছু নেতাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, হয়রানি করা হয়েছে এবং মধ্যম পর্যায়ের কিছু নেতাও গ্রেপ্তার হয়রানি হয়েছে, কিন্তু প্রায় নেতা আরামে বুক ফুলিয়ে বাংলাদেশে চলেছে, ব্যবসা বাণিজ্য করেছে, তাদেরকে কোনো ধরনের মব করা হয়নি। কিন্তু এখন তার উল্টোটা 17-18 মাস পরেও চলমান আছে। বিএনপি ক্ষমতায় আসার পরও কোনো পরিবর্তন হয়নি, বরং আরো বেড়ে গিয়েছে। মিডিয়া ভয়ে প্রচারও করতে পারছে না। বিভিন্ন জায়গায় মব করা হচ্ছে, গণদোলায় দেওয়া হচ্ছে, অনেক জায়গায় মারা যাচ্ছে আওয়ামী লীগের সাধারণ কর্মীরা, অনেককে মেরে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। সো এই টোকাই সমন্বয়কদের দেখানো পথে হাঁটছে বিএনপির নেতা কর্মীরা। টোকাই সমন্বয়কগুলা 16-17 মাসে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। এটারও কোনো বিচারের হবে কিনা বাংলাদেশে আমরা বুঝতে পারছি না যতদিন বিএনপি সরকার থাকবে। এরা যে এত হত্যা গুমের সাথে জড়িত, এটারও কোনো বিচার হবে কিনা বাংলাদেশে আমরা এখনো জানি না, এবং পুলিশ হত্যার তো বিচার হবেই না সেটা মোটামুটি আমরা বুঝতে পেরেছি। তার মানে এ সকল টোকাই সমন্বয়করা
এত কিছু করার পরও তারা বেঁচে যাচ্ছে। তাই বাংলাদেশে এদের বিচার করার জন্য বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে ফিরে আনা প্রয়োজন। আর আওয়ামী লীগ যদি ফিরে আসতে পারে, এদেরকে ফাঁসির দড়িতে ক্ষমতায় আসার পর ঝুলানো লাগবে না, অটোমেটিক্যালি ভাবে বাংলাদেশের জনগণ তাদেরকে গণধোলাই দিয়ে মেরে ফেলবে। কিছু ভয়ে বঙ্গোপসাগরে পাড়ি দিবে, কিছু পালাতে গিয়ে মরবে, অটোমেটিক্যালি ভাবে এদের শাস্তি হয়ে যাবে। এটাই রিয়েলিটি। সো আরো কিছু ধৈর্য ধরুন, 2 বছরের কাছাকাছি হয়ে গিয়েছে, আরো হয়তো কিছু মাস বা কিছু বছর ধৈর্য ধরতে হবে। এদের শাস্তি জনসম্মুখে দেখতে হলে, এদেরকে ফাঁসির দড়িতে ঝুলাতে হলে আরো কিছু সময় অপেক্ষা করতে হবে। এখনো বাংলাদেশের সাধারণ জনগণ জিদে ফেটে যাচ্ছে। এরা যে সংসদে গিয়ে এখনো মুক্তিযুদ্ধ বিরোধী কথা বলছে, এরা এখনো সংসদে গিয়ে চাপাবাজি করছে, এদের নেতারা এখনো বিভিন্ন মিডিয়ার সামনে এসে বক্তব্য দিচ্ছে, চাপাবাজি করছে। এগুলো দেখে আওয়ামী লীগের সাধারণ কর্মীরা এবং সাধারণ জনগণ মেনে নিতে পারছে না। এই টোকাই আসিফ মাহমুদ কিছুদিন আগে ডিপি স্টেটের ব্যাপারে খোলাসা করেছে যে ডিপি স্টেট সমর্থন দিয়েছে বিধায় আমরা এত বড় একটি গণঅভ্যুত্থান করতে পেরেছি, এবং গণঅভ্যুত্থানের পরে যে সরকার গঠিত হয়েছে ওই সরকার যাতে 2029 সাল পর্যন্ত থাকে সেই ব্যাপারে ডিপি স্টেট আমাদেরকে সহযোগিতা করে বলেছে। তার মানে চিন্তা করেন, আমেরিকার সিআইএ এর সহযোগিতায় এবং পাকিস্তানের আইএসআই এর সহযোগিতায় তারা বাংলাদেশের জঙ্গি হামলা ঘটিয়ে সুন্দর একটি বাংলাদেশকে ধ্বংস করেছে, পুলিশ হত্যা করেছে এবং সাধারণ জনগণকে হত্যা করে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে। এরপরে 5 আগস্টের পরবর্তী সময় বাংলাদেশে অগণিত আওয়ামী লীগের সাধারণ কর্মীদেরকে গণধোলাই দিয়ে মেরেছে, কিছু জেলে প্রেরণ করেছে, আর কিছু ভয়ে বিদেশে পালিয়ে গিয়েছে। এত কিছু তারা স্বীকারোক্তি দেওয়ার পর, পুলিশ হত্যার স্বীকারোক্তি দেওয়ার পর, তারপরেও তাদেরকে রাষ্ট্রদ্রোহিতার মামলা দেওয়া হচ্ছে না, তারপরও তাদের বিচার করা হচ্ছে না। তারা 5 আগস্টের পরবর্তী সময় তাদের 2 জন উপদেষ্টা হওয়ার পর, হাজার হাজার কোটি টাকা লোপাট করার পর, এগুলোর প্রমাণ থাকার পরও বিএনপি এদের বিচার করছে না। কারণ কি? কারণ হচ্ছে বিএনপির সাথে আঘাত করেছে নির্বাচনের টাইমে, আপনার মামু আমরা ভাগনা, আমরা বিরোধী দল থাকবো, আপনাদেরকে ক্ষমতা বুঝিয়ে দিব, আমাদেরকে এত আসন দিয়ে, সকল কিছু ঠিকঠাক, কিন্তু আমাদের বিচার করা যাবে না। আপনারা ক্ষমতা আসলে পুলিশ হত্যার বিচার করতে পারবেন না, ডক্টর মুজের বিচার করতে পারবেন না, আমাদের রাষ্ট্রদ্রোহিতার বিচার করতে পারবেন না, আমরা যে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছি সেটার বিচার করতে পারবেন না, আওয়ামী লীগের নিরীহ কর্মীদেরকে যে মপ করে মেরেছে সেটার বিচার করতে পারবেন না। বিএনপিও রাজি হয়ে গিয়েছে, নির্বাচনটা হয়ে গিয়েছে, সিস্টেমেটিক ভাবে বিএনপি ক্ষমতায় চলে এসেছে। এই টোকায় আসিফ মাহমুদরা, এই টোকায় এনসিপির নেতারা, জামাত ইসলাম এবং ডক্টর মুস অনেক চেষ্টা করেছে আমেরিকার সহায়তায় নির্বাচন না দিয়ে থাকতে, কিন্তু ভারতের কূটনীতিক খেলার কাছে ভারত অপশন বি ব্যবহার করে বিএনপিকে সমর্থন দিয়ে নির্বাচনটা করিয়ে নিয়েছে। করিয়ে নেওয়ার পরে তো এখন তারা পাগল হয়ে গিয়েছে। এখন তারা বোঝানোর চেষ্টা করছে যে আমরা দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনার জন্য আমরাই নির্বাচন দিয়েছি। এটা ডাহা মিথ্যা কথা। এটা নিয়ে আমি একটি আলাদা ভিডিও করেছি, আপনারা হয়তো যারা দেখেছেন তারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তাই এই সকল টোকাই সমন্বয়কদের কোনো বিচার হবে বা এরা কোণঠাসা হবে বা বিদেশ পালিয়ে যাবে যতদিন বিএনপি ক্ষমতায় আছে। যারা এখন আশা রেখে বসে আছেন বিএনপি কিছু করবে, এই আশা বাদ দেন। বিএনপি কিছুই করবে না, তাদের সাথে সকল কিছু নেগোসিয়েশন করা আছে। সেই কারণে তারা সংসদে গিয়ে মুক্তিযুদ্ধ বিরোধী বক্তব্য দিতে পারছে, বিএনপিকে যা ইচ্ছা বলতে পারছে। এটা আগে থেকে সেটিং করা যে তোমরা আমাদেরকে যা ইচ্ছা বলবা, আমরাও তোমাদেরকে যা ইচ্ছা বলবো, একে অপরে এগুলো আমরা শুনবো, কোনো সমস্যা নাই। কারণ রাজনীতি বিথুত হলে প্রথমে নিজের চামড়া গায়ে নাই সেটা চিন্তা করে রাজনীতি করতে হবে। গালি গালাস, পারিবারিক উল্টাপাল্টা কথা সবকিছু শোনার অভ্যাস রাজনীতিবিদদের আছে। সো এগুলো আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সকল কিছুই আমার থেকে মনে হয় নাটকের অংশ, তাছাড়া আর কিছুই না। এদের ফাঁসির দড়িতে ঝুলাতে হলে একমাত্র আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে হবে, এবং এদেরকে অনায়াসে যদি সিস্টেমেটিক ভাবে লটকায় ফেলতে হয় তাহলে আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে হবে। তাছাড়া এদেরকে কিছুই করা যাবে না। বাংলাদেশের জনগণ হুজুগে এদেরকে কিছুই করতে পারবে না। বাংলাদেশের জনগণ শুধু রাগ ক্ষোভ জমিয়ে রাখতে পারবে, এতটুকু পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। আর এদেরকে কিছু করতে হলে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসতে হবে, বা বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরে এসে আবার ক্ষমতায় আসতে হবে। তাছাড়া আর কোনো উপায় নেই। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।